দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি দিনাজপুরের বীরগঞ্জের প্রাণনগর গ্রামে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এইটা চায়ের পাতার মতো দেখতে হলেও ঝুরঝুরে হলেও এটা কিন্তু অতি মহামূল্যবান একটি সার। এর নাম হচ্ছে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার। দর্শক, এই যে প্রাণনগর এলাকায় এসেছি, এখানকার প্রত্যেকটা বাড়িতেই বলা হয় প্রত্যেকটা বাড়িতেই এই সারটা উৎপাদন করা হচ্ছে। মহিলা, নারী, পুরুষ সবাই কিন্তু এই সারের উপর ঝুঁকে পড়েছে। এটার একটা কারণ আছে, কারণ এই সারটা উৎপাদন করাটা কিন্তু খুবই সহজ এবং ঝুঁকিবিহীন, কারণ এই সারের প্রচুর চাহিদা আছে। শুধু তাই নয়, পরিশ্রমবিহীন, খরচও কিন্তু খুবই কম এবং অল্প সময়ে অধিক লাভবান হওয়া যায় এই সারটা উৎপাদন করে, কেঁচো সার উৎপাদন করে। এই কারণেই এখানকার অনেক মানুষ কিন্তু এই সার উৎপাদনের উপর এখন নির্ভরশীল। শুধু তাই নয়, এই সারটা যদি কৃষক জমিতে ব্যবহার করে, জমির গুণাগুণ, মাটির গুণাগুণ থাকবে ভালো, ফসল হবে অনেক ভালো, ফসলের কালার, রং, আকার সব কিছু হবে ভালো। এত গুণ সম্পন্ন এই ভার্মি কম্পোস্টটা কিভাবে উৎপাদন করছে প্রাণনগর এলাকার এখানকার মানুষেরা, কিভাবে ব্যবহার করছে এখানকার কৃষকেরা, কি উপকার পাচ্ছে, সার্বিক চিত্র তুলে ধরার জন্য আমরা কিন্তু চলে এসেছি। সবাইকে স্বাগত জানাচ্ছি আকিস ফিড নিবেদিত দীপ্ত কৃষি, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো-স্পন্সর্ড বাই এআর মালিক সিডস। এটা কি হয়ে গেছে নাকি কেঁচো সার? এটা সার হয়ে গেছে। এখন আগে চেরাগুলা বাজবো, ডিম বাজবো, তারপরে বস্তায় করবো কিংবা প্যাকেটে করবো, জমি বেঁধে দিব। অন্য জায়গায় দেখি যে সারগুলো আর একটু ঝুরঝুরা হয়, এখানে একটু রোদে দিতে হবে। ও আচ্ছা, এখনো তাহলে কয়েকদিন রোদে দিতে হবে। আর কয়দিন লাগবে এটা? এটা কালকে হয়ে যাবে সারটা। কেঁচো সার উৎপাদন করা যায় বা এই কেঁচো সারের কথা কোথা থেকে জানলেন? মানিক বেটার কাছে জানলাম। মানিক বেটা ওই যে কেঁচো মানিক হিসেবে আমরা এর আগে আসছিলাম আপনাদের এখানে। একটা ভাস্তা আছে, আমার ভাস্তি আছে, ওরাও কেঁচো সার আবাদ করে। এই যে আপনারা যে উৎপাদন করতেছেন, প্রতিটা ব্যাচে ব্যাচে উৎপাদন হয় না? এটা তো মাসের হিসাবে না মনে হয়? মাসের হিসাবে? মাসের হিসাবে আসে, 2 মাস হিসাবে আসে। আচ্ছা, তাহলে এক মাসের হিসাবে আপনি বলেন তো, এক মাসে কি পরিমাণ উৎপাদন হয় আপনার এখানে? 2000 কেজি। 2000 কেজি? 2000 কেজি। আচ্ছা, তার মধ্যে কত কেজি গোবর আপনার দেয়া লাগে আর কত কেজি বাইরে থেকে নিয়ে আসেন? বাইরে থেকে নিয়ে আসি। হিসাবটা করেন না মনে হয়, না? এটা হিসাবটা মিলাতে পারবো না। আচ্ছা, আপনি তো একজন নারী না? আপনি কতদিন আগে থেকে এই কেঁচো সার উৎপাদন করেন? 8 বছর হবে। তা আপনার খরচের খাতগুলা কি কি খরচ আপনি আমাকে একদম প্রথম থেকে বলেন তো। আমাদের গোবরটা নিয়ে আসেন কত টাকা করে? নিয়ে আসি 30 টাকা ভাড়া নেয়। আবার টলি ভাড়া নেয়। ভ্যানে আনলে ভ্যানে ভাড়াটা বেশি হয়, টলি ভাড়া কম হয়। আর এখানে সারটা বাছাই করার জন্য লোক লাগে আমাদের। ডিম চেরা বাছতে। এই যে ডিম। কই ডিম? এই যে ডিম। হ্যাঁ, এটা কিসের ডিম? এটা চেরার ডিম। এই যে এগুলা ডিম। আচ্ছা, এই ডিম দিয়ে কি হয়? এগুলা বাচ্চা হবে। আচ্ছা, কোনো ইয়ে নাই এরকম যে চালি দিয়ে ডিম? না, ওভাবে তো হবে না, যায় না। আচ্ছা, খুবই সূক্ষ্ম ডিম। আমি জানি না কতটুকু দেখা যাচ্ছে। দর্শক, এই ডিমগুলোকে যখন গোবরের মধ্যে দেয়া হবে, কেমন গোবর মানে আবার যখন নতুন করে গোবর যখন দিব, হ্যাঁ, ওই তখন আগে এগুলা ডিমগুলা ফেলে দিতে হবে। এগুলো থেকে কি চারা আসবে? আরে বাবা, তাহলে তো এমনি এমনি এই যে কেঁচোগুলা, সেই কেঁচোগুলো এমনি এমনি বংশবৃদ্ধি করে। কতখানি কেঁচো নিছিলেন আর কেনা লাগছিল? আমি নিছি এতটুকু। এইটুক দিয়া। তারপর কেনা লাগছে? না, কিনিনি। কেঁচো আবার মারা টারা যায় নাকি? 70 দিনের পরে মারা যাবে চারাটা। আচ্ছা আচ্ছা, বাহ। আমি কি ধরবো? ধরেন, কোনো সমস্যা নাই তো? না দর্শক, এই সেই প্রাকৃতিক লাঙল, যেটা এই মহামূল্যবান এই কেঁচো থেকে, এটা মনে হয় থাইল্যান্ডের ওই কেঁচোটা, তাই না? দেন তো, আরো দেন, দর্শকদেরকে দেখাই। দর্শক, এই যে মহামূল্যবান কেঁচো, যার মাধ্যমে উৎপাদিত হয় এই মহামূল্যবান ভার্মি কম্পোস্ট, যেই ভার্মি কম্পোস্ট ব্যবহার করে কৃষক কিভাবে লাভবান হয় সেটা খালার মুখ থেকে আমরা একটু শুনি। বলেন তো, এই ভার্মি কম্পোস্ট কি আপনারা নিজেরাও জমিতে ব্যবহার করেন? নিজেরা করি। কোথায় করেন? কি আছে? পিছনে আছে, ভুট্টা আছে, আলু আছে, রসুন আছে, পেঁয়াজ আছে। আর যখন এই গোবর ফেলাবো আমি, তখন এই চারাটা যদি বেশি করে দেওয়া তাড়াতাড়ি সারটা হবে, আর যদি কম চারা হয় সারটা হতে দেরি হবে। ও, এটা কি তাড়াতাড়ি করে ফলনও বৃদ্ধি দেয়? যায়। আর মাটি ভালো থাকে না? রাসায়নিক সার থেকে ঠান্ডা থাকে, ফলন ভালো হয়। আচ্ছা আচ্ছা, এর কি কোনো স্বাস্থ্য আছে যে কিছু ভালো আছে? স্বাস্থ্য আছে, খাবার আছে এখানে। কই খাবার আছে? এখন কিন্তু খাবারটা শেষ হয়ে গেছে, এখন নতুন করে দিতে হবে। গোবরটাই খেয়ে খেয়ে এই কেঁচোটা বাড়ে এবং এই কেঁচোটা তারপরে এই মহামূল্যবান কেঁচো সার উৎপাদন করে, যেটা আমাদের প্রকৃতির জন্য অনেক বেশি উপকারী, তাই তো? আচ্ছা, এবার আপনি বলেন তো, আগে তো আপনি কেঁচো সার উৎপাদন করতেন না, শুধু রান্না বান্না, ঘর এগুলো করতেন।
তাই না? না করি, গরু খামার আছে আগে আমাদের, এখন নাই, এখন কয়েকটা গরু আছে। কিন্তু এই যে এই এটা করি না, ভার্মি কম্পোস্ট আসার পরে কি উপকার হয়েছে? এটা উপকার, আমাদের নিজের জমিতে দেই, ফলন ভালো হয়। ভার্মি কম্পোস্ট বিক্রি করেন না? এগুলো বিক্রি করি, যখন আমাদের জমি বাড়ি দেওয়া শেষ হয় তখন আমরা এগুলো বিক্রি করি। আচ্ছা, তাহলে পয়সা করি কেমন আসে? পয়সা করি আসে ইনশাল্লাহ, কত মাসে কামাচ্ছেন? 10,000 আসবে। আচ্ছা, আপনার ছেলে মেয়ে আছে? ছেলে আছে, ছেলে বৌমা ঢাকা থাকে। খালা, আমি তো জানি আপনি অনেক গুণী। জি। আপনি আবার কাগজ দিয়ে অনেক সুন্দর সুন্দর আসবাবপত্র বানান, ফুলদানি বানান, এগুলো কোত্থেকে শিখছেন? এগুলো আমার বৌমা চাকরি করতে পঞ্চগড়ে, বৌমা শিখছে, বৌমার কাছ থেকে আমরা শিখছি। খালা, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আমি জানি যে আপনি ওই যে ওখানে যেখানে যেখানে কাজ করছেন আর কি, কৃষি কাজ করতেছেন, সেখানে এই সারটা দিয়ে অনেক ভালো ফলন পাইতেছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওগুলো একটু দেখে আসি, আশেপাশে কে কে করতেছে সেগুলো দেখে আসি। আর এখানে কিন্তু চমৎকার হয়েছে আপনার এই যে কেঁচো সারটা, খুব ভালো হয়েছে, ভার্মি কম্পোস্ট। আশা করি এবারও অনেক ভালো দাম পাবেন। ঠিক আছে, আচ্ছা, ভালো থাকেন, দোয়া করিয়েন। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। কৃষি ভাইদের জন্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আকিস ফিড আইছে, এবার ঠেকাই বকে শুনি। বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। চাচা, আপনি তো ভার্মি কম্পোস্ট ব্যবহার করছেন, পরিবর্তনটা কি দেখতে পাচ্ছেন? অনেক পরিবর্তন। ওইটাতে করছি আমি রাসায়নিক সার দিয়ে। আচ্ছা, আর এটা করছি ওই কেঁচো সার দিয়ে। কেন এই কাজটা কেন করেছেন? এটা করছি, অনেকজনে বলছিল বলে কেঁচো সারের গুণাগুণ অনেক বেশি, যার জন্য এই কাজটা করছি আমি। এই কাজটা করে আমি পরীক্ষা করলাম, পরীক্ষা করে দেখতেছি কেঁচো সারের ব্যাপারটা অনেক বেশি। আচ্ছা, এটা কবে লাগাইছেন? কতদিন আগে? প্রায় 1 মাস হলো। 1 মাস হলো। দর্শক দেখুন, ভুট্টা গাছ, প্রত্যেকটা পাতায় যেন একদম সতেজতার ছোঁয়া, একেবারে খুব সুন্দরভাবে কিন্তু বাড়ন্ত অবস্থায়ও আছে। চাচা, এই যে লম্বা হয়ে গেছে, এটা তো ভালো, মানে গাছের বৈশিষ্ট্য ভালো আছে। আচ্ছা, এবং এর গোড়াটাও দেখেন খুব সুন্দর কিন্তু, এবং রসের পরিমাণ একদম ঠিকঠাক আছে, তাই না? ঠিক আছে। মানে গাছটা কোনো আনহেলদি না বা রোগাক্রান্ত না, কোনো কিছুই কিন্তু দেখতে পাচ্ছি না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে গাছ ভালো কিনা সেটা কিভাবে বোঝা যায়? চাচা একটু যদি বলেন। এই যে পাতাগুলো যেগুলো খারাপ হবে, সেগুলো পাতাগুলো হবে সিরা সিরা, আচ্ছা, সেগুলো একটু খারাপ হবে। আর গোড়াটা চিকন হবে। গোড়াটা চিকন হবে। দেখুন, পাতা কিন্তু খুব সুন্দর আছে, গোড়াটাও কিন্তু খুব শক্ত আছে। আরেকটা বিষয় আমি একটু দেখাতে চাচ্ছি, এর মাটির অবস্থা কি। দেখুন, মাটি কিন্তু ঝরঝরা থাকলে এমনিতেই কি হবে চাচা বলেন না, মাটি ঝরঝরা থাকলে কি উপকার? গাছটা সতেজ হবে। এবং এই দেখুন মাটির অবস্থা কি যে ভালো। এবং এখানে যে সেচ দিয়েছে না, সেচ দেওয়ার পরে যে মাটি ধরে রাখার উর্বরতা বেশি, এবং পানি ধরে রাখার অবস্থা কিন্তু অনেক ভালো। মানে এই মাটিতে পানি কিন্তু খুব ভালোভাবে ধরে রাখা হবে, সেচ বারবার দিতে হবে না, গাছ শুকিয়ে যাবে না। এখন চলেন আমরা পাশের জমিতে যাই। পাশের জমিতে কি অবস্থা? এখানে তো দেখতে পাচ্ছি একই সময় লাগাইছেন নাকি চাচা? একদিনই লাগাইছি, একদিনে। তাহলে এগুলো এরকম লম্বা লম্বা হয়ে গেল? ওই যে কেঁচো সার দিছি এটাতে। কেঁচো সার। আচ্ছা, এখানটাই দেখি, আমরা দর্শকদেরকে দেখাই, চলেন। এখানকার গাছগুলো কিন্তু একেবারেই ছোট ছোট। চাচা, আমরা এখানে দাঁড়াই? হ্যাঁ, এখানে দেইনি আমরা। ঠিক আছে দর্শক, এবার একটু ব্যতিক্রম বলেন না, দর্শকদেরকে ব্যতিক্রমটা বলেন। এই যে ওইটাতে কেঁচো সার দিছি, আর উর্বরতা অন্যরকম। এখানে এটা যে ভালো হয় নাই, আপনি কেমনে বুঝলেন? এটা গাছ মাটি শুকায় না, সহজে শুকায় না। সেচ দেওয়ার পরে সহজে শুকায় না, গাছগুলো চিকন চিকন। দেখুন মাটিগুলো কেমন দলা পাকায় আছে। এটা কিন্তু ঝুরঝুরা মাটি না। হ্যাঁ, গাছগুলো একই সময়ে রোপণ করছেন, তাই না? একদিনই করছি রোপণ। তাহলে এতটুকু হইলো? ওই এটাতে ওই যে কেঁচো সার দিই নাই, কেঁচো সার ব্যবহার করা হয় নাই। আচ্ছা, তার সাথে সাথে কিছু কিছু গাছে দর্শক দেখতে পাচ্ছেন যে এই যে পাতা শুকায় গেছে, পাতাগুলো নষ্ট হয়ে গেছে, দেখছেন? এবং কিছু কিছু জায়গায় আমি যেটা দেখতে পাচ্ছি, একদম গোড়া কিন্তু চিকন। তার মানে গাছ বাড়ন্ত হয় না, গাছের পুষ্টি হয় না। এবং যদি পর্যালোচনা করেন দুই পাশে, আমরা এই খালি চোখেও কিন্তু দেখতে পাচ্ছি ওগুলো বিশাল বড় বড় হয়ে গেছে এবং সতেজ সবুজ পাতা। আর এখানে কিন্তু পাতাগুলো অনেকটা মলিন হয়ে আছে। এটাতে ওই রোগবালাই কম আসে। হ্যাঁ, ওইটাতে রোগবালাই কম আসছে, এটাতে রোগবালাই বেশি আসছে। আর পরের বছর এটা যখন ব্যবহার করবেন পরের সিজনে, মাটিটা তো নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে। এখন ওই জৈব সার দিতে হবে বেশি করে। জৈব সার দিতে হবে। তাহলে কি বুঝলেন আপনি, একটু বলেন দেখি। বেশি করে দিতে হবে জৈব সার। একটু বলবেন ওইটুক কতখানি লাগছে টাকা, আর এখানে কতখানি লাগছে বিঘা প্রতি বা শতক প্রতি? বিঘা প্রতি আমরা 50 শতকের বিঘা যেটা, সেটা আমরা দেই 150 হইতে 200 কেজি। ওইটা দিই আমরা। কেঁচো সার কত টাকা লাগে? কিনতে লাগে 12 টাকা কিনতে হয় আমাদেরকে। আচ্ছা, 150 থেকে 200 কেজি। আর এখানে কিন্তু আমরা দিতে হয় রাসায়নিক সার। রাসায়নিক অনেক দাম।
1750-1800 টাকা বস্তা ফসফেট, আর তাহলে? পটাশ 1300 টাকা বস্তা, ওই দিক দিয়ে অনেক বেশি আছে এটা। তার মানে বুঝতে পারছেন রাসায়নিক সারে কিন্তু দ্বিগুণ না 3 গুণ পরিমাণ টাকা বেশি লাগে। এটাতে আবার রোগ বলে আসে না, রোগ বালাইও আসে না, তার মানে যে পরিমাণ পেস্টিসাইড সেটাও কিন্তু লাগে না। এটাতে ঠিক আছে? পাতাগুলো মরে গেছে, আর ওটাতে কিন্তু পাতা বুঝতে মরে পারছি চাচা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনি এই পরীক্ষাটা করেছেন দেখে আজকে আপনার মাধ্যমে অনেক কৃষক কিন্তু জানতে পেরেছে এই বিষয়টা। আপনি ভালো থাকেন তাহলে। আচ্ছা জি, ভালো লাভবান হন, এর পরের বারে এই ভুল করা যাবে না। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কৃষকের জমিতে ভার্মি কম্পোস্ট ব্যবহারের ফলে কি উপকার পেয়েছে সেটা তো আমরা দেখলাম। এখন আমরা চলে এসেছি একটি ফল বাগানে, এটা হচ্ছে একটা মালটা বাগান। মালটা বাগানেও ভার্মি কম্পোস্ট ব্যবহার করা হচ্ছে, তাতে কি উপকার পাচ্ছে সেটা দুলাল ভাইয়ের কাছ থেকে জানবো। তিনি হচ্ছেন এই ফল বাগানটার মালিক, তো তার কাছ থেকে শুনবো। দুলাল ভাই, এখানে আপনি ভার্মি কম্পোস্ট ব্যবহার করছেন, জি, কি জি। উপকার পাচ্ছেন? এটা দিলে গাছের ফুল ফল বেশি হয় এবং গাছের রোগবালাই কম হয়। আচ্ছা, এখন তো আসলে অফ সিজন, এখন তো মালটার সময় না, চলেন না, আমরা না, হেঁটে না, হেঁটে না। কথা বলি এবং গাছগুলোও দেখি। এই সময়টাও কি আপনার পরিচর্যার জন্য তো একদম উপযুক্ত সময়, এই সময়টা কি ভার্মি কম্পোস্ট দিচ্ছেন? না, এই সময় আমরা দিব না, দিব আমরা যখন ফল গুটি আসবে তখন দিব। ফল গুটি আসলে তারপরে দিবেন। তারপরে দিব। যেটা বলছিলাম যে ভার্মি কম্পোস্ট ব্যবহার করছেন, অন্য সার কেন নয়? ভার্মি কম্পোস্ট দিলে জমিতে কেঁচো নষ্ট হয় না, আর এই কেঁচো থাকলে জমির উর্বরতা শক্তি বাড়ে, জমির শক্তি বাড়ে। আর অন্য সার দিলে কেঁচোটা মারা যায়, হ্যাঁ, বিধায় অন্য সার আমরা কম দিই, ভার্মি কম্পোস্টে আমরা বেশি দিই। দুলাল ভাই, একটা বিষয় একটু জানতে ইচ্ছে করছে, গাছের গোড়ায় দেখতে পাচ্ছি সাদা সাদা, এগুলো কেন? এইটা দেওয়ার কারণ হলো এই চুন আর তুত দেওয়া হয়েছে, এটা না যদি দেই তাহলে গাছের গোড়াটা ফেটে কষ বাইর হয়, আর এটা আচ্ছা। দিলে এটা প্রতিরোধ হয়। ঠিক আছে দুলাল ভাই, গাছের হেলথ যেহেতু ভালো, আশা করছি ভালো ফলনও পাবেন খুব শীঘ্রই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, আপনাকেও ধন্যবাদ আপা। আরে আকিস ফিরাইছে এবার ঠেকাই বকে শুনি ইয়া বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। অপু ভাই, আমরা ভার্মি কম্পোস্ট সাধারণত দেখেছি যে শেডের ভেতরে একটু অন্ধকার জায়গায়, একটু স্যাঁতসেঁতে জায়গায় তৈরি করতে। আপনার এখানে দেখতে পাচ্ছি একেবারে খোলা মাঠে, আপনি বাড়ির আঙিনায় একটা খোলা উন্মুক্ত জায়গায় করছেন। এটার কারণটা কি? এখানে কি আসলে হবে ভার্মি কম্পোস্ট? অবশ্যই হবে। এটার কারণটা হচ্ছে মূলত আমরা তো সব সময় ভিতরের জায়গাতে স্বেচ্ছাতে জায়গাতে করি, ওইটা তো অল্প একটু জায়গাতে করা যায় আর কি, সেটা একটা বাউন্ডারি এর মধ্যে থাকে। একদম। আসলে আমরা যদি খোলা মাঠে করি তাহলে আমরা বিস্তর জায়গায় করতে পারবো। খোলা মাঠে করলে খরচ কম এবং উৎপাদনটা বেশি হয়। খোলা মাঠে কি ভার্মি কম্পোস্টের গুণগত মানের কোনো পার্থক্য হবে কিনা? না না, এখানেও অন্ধকার থাকবে। এখানে দেখেন আমরা যখন এটাতে কেঁচো দিব, এটাতে গোবর দেওয়া আছে, এটাতে কেঁচো দেওয়ার পর এখন এটা কি কিন্তু এগুলো গোবর রেখে জি, দিয়েছেন? এটা গোবর রেখে দেওয়া আছে। এখন যখন আমরা এটা কেঁচো দেবো, কেঁচো দেওয়ার পরে কিন্তু চটের বস্তা দিয়ে ঢেকে দিব। আচ্ছা। চটের বস্তা দিয়ে ঢেকে দেওয়ার পরে এটার উপর আবার পলিথিন দিব, পলিথিন অথবা তিরপাল দিয়ে ঢেকে দিব, তখন কিন্তু অন্ধকার হয়ে যাবে। কিন্তু বৃষ্টির শিশির এই যে পলিথিন দিয়ে ঢেকে দিব, উপর দিয়ে আচ্ছা, আমরা বেড করে আচ্ছা। পলিথিন দিয়ে ঢেকে দিব। বুঝতে পেরেছি, পলিথিন- তাতে কোনো বৃষ্টির পানিও পড়বে না তো? না, না। বেশ ভালো। আমি একটু বসি, আমি একটু দেখি আমার ভাই কিভাবে তৈরি করেছে। দর্শক, এর আগে আমরা দেখিয়েছি যে ভার্মি কম্পোস্ট বিভিন্ন কি স্ল্যাব করে, তারপরে হচ্ছে হাউস করে, বিভিন্ন ভাবে কিন্তু ভার্মি কম্পোস্ট উৎপাদন আপনাদেরকে দেখিয়েছি। এটা কিন্তু খোলা ময়দান, কিভাবে তিনি করেছেন, কত টাকা ব্যয় হয়েছে একটু দেখতে চাই। আচ্ছা, এখানে তো আপনার কোনো খরচ বা কষ্টই নাই। কোনো খরচ নেই, এটাকে জিরো। এর ভেতরে কি? এর ভিতরে মাটি শুধু। এর ভেতরে শুধু মাটিটাকে আমরা যখন বেড করি না, বেডের মতো করে করেছেন, আর শুধু ইট দিয়ে দিয়েছেন। এই কেঁচোগুলো বের হয়ে চলে যাবে না? না, এই যে পলিথিনটা দেওয়া আছে এখানে, পলিথিনের উপরে গোবর দেওয়া আছে। আর মূলত কেঁচো কিন্তু মাটিতে যাবে না, এই কেঁচোটা মাটিতে যাবে না, যখন গোবর যেখানে আছে সেখানেই থাকবে। বাহ, চমৎকার। থাকবে, তাহলে থাকবে। আপনার এটা বানাইতে খরচ সামান্য পরিমাণে দিয়ে, মানে শুধু পরিশ্রমটাই, শুধু পলিটা আমাকে কিনতে হয়েছে। হ্যাঁ। ইটগুলা বাসারই ছিল আমার, আর নিজে বেডগুলা নিজে নিজে করে ফেলছি। আচ্ছা। পরে ইট তো দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে লাগাই একটা দেওয়া আছে। প্রশ্ন চলে আসছে, বেডগুলোকে কেন এরকম লম্বাটেই করছি? আমি কি চওড়া করলে কোনো সমস্যা হতো? আসলে চওড়া করলে সমস্যা হইলো, আমি তো এইটাকে আবার একটু নাড়াচাড়া করতে হবে। যদি চওড়া করি তাহলে কিন্তু আমি এটা উপরে উঠতে হবে, আর আমি এখন এটা চিপা করার কারণে আমার উপরে উঠতে হচ্ছে না, আমি দুই সাইড থেকে বুঝতে পেরেছি। উল্টাই দিতে পারতেছি। আর এই যে এই পলিথিনটা যে দিয়েছেন, এই পলিথিনটা
পলিথিনটাকেও বিশেষ কোনো পলিথিন নাকি বাজারে যে কোনো পলিথিন পেলেই সেটাই আমি ব্যবহার করতে বাজারে পারবো? যে কোনো পলিথিন হলেই ব্যবহার করা যায়। একটু মোটা প্রকৃতির হলে পলিথিন। ভালো হয়। আমার এটা 10 নাম্বার পলিথিন আর কি। 10 নাম্বার। জি। এটা কতদিন ব্যবহার করতে পারবো, কতবার? এটা পলিথিনটা মূলত ভেজা থাকলে নষ্ট হয় না, ওই গোবরটা দেওয়া থাকবে নষ্ট হবে না। 2-3-4 বছর একটা পলিথিন 3-4 বছর ব্যবহার করা কি যাবে। বলেন, এই একটা পলিথিন? জি। এবং এখন যে গোবরগুলো রাখা হয়েছে আমি যতটুকু জানি এগুলো হচ্ছে আপনার গোবরগুলোকে শুকানোর জন্য রেখে দিয়েছেন। এখানে একটা গ্যাসটা মুক্ত করার জন্য। অ্যামোনিয়া গ্যাস মুক্ত করার জন্য। অ্যামোনিয়া গ্যাস কতদিন রাখবেন এভাবে? এটা 3-4 দিনের মধ্যে গ্যাসটা মুক্ত হয়ে যাবে। আমি 3-4 দিন পরে এর উপরে কেঁচো দিয়ে দিব। গোবর কি বাইরে থেকে কিনে আনছেন? হ্যাঁ, বাইরে থেকে কিনে নিয়ে আসা হচ্ছে আচ্ছা। গোবরগুলো। বেশ ভালো। তাহলে এই একটা এখানে কি বলেন এটাকে আপনি? আমি তো হাউসও বলতে পারছি না, চারিও বলতে পারছি না। বেড বলি এটাকে। এক একটা বেডে একটা প্রশ্ন আসছে, এই যে এই জায়গাটা তো খালি, এখানে আবার কোনো কিছু রোপণ করতে পারবেন কিনা গাছ? হ্যাঁ হ্যাঁ, এখানে আপনার যে কোনো টবের মধ্যে যে কোনো চারা মরিচ দেওয়া যাবে, টমেটো দেওয়া যাবে, পেঁপের গাছ দেওয়া যাবে। বাহ, চমৎকার চমৎকার। আর এই নেট দিয়েছেন কেন? চলে আসেন এই পাশে। এটাতে যাতে মুরগি কোনো পোকামাকড় ঢুকতে না পারে, মুরগি যাতে নষ্ট করতে না পারে সেই জন্য নেট দেওয়া। এই একটা হাউস না কি বললেন আপনি? একটা বেডে কি পরিমাণ গোবর আছে, কি পরিমাণ কেঁচো দেবেন, কি পরিমাণ উৎপাদন হবে? এই একটা বেডের মধ্যে গোবর আছে আপনার 400 কেজি গোবর আছে একটা বেডে। এখানে আমার সার হবে 300 কেজি। আচ্ছা। এবং এটাতে কেঁচো দিতে হবে আমার মিনিমাম 3 থেকে 4 কেজি। তাহলে আমার সারটা 30 দিনের মধ্যে হয়ে যাবে। আচ্ছা ভাই, আমি দেখতে পাচ্ছি আপনি বাড়ির আঙিনায় কি করেছেন এটা? জি, বাড়ির আঙ্গিনাও এটাতে ভার্মি কম্পোস্ট করার জন্য। আচ্ছা চলেন আমরা এগিয়ে যাই। দর্শক, এতদিন আমরা যে ধরনের ভার্মি কম্পোস্ট উৎপাদন দেখেছি, আমার মনে হয় যে অপু ভাইয়ের এই ভার্মি কম্পোস্টটা একেবারেই ব্যতিক্রম। খালি দেখেন যে বাড়ির আঙিনাও কিন্তু উনি ছাড় দেননি। একটু বলেন না এই সম্পর্কে। আসলে আমার এই জায়গাটা একদম মানে কোনো কাজের না, আচ্ছা। এমনিতে পড়ে থাকে। এই যে পড়ে থাকে। আর আমার দেখা যাচ্ছে যদি আমি বাইরে ওই যে অন্যান্যদের মধ্যে যদি অন্ধকার জায়গায় করতে চাই, উপরে টিন দিতে হবে, অনেক স্ট্রাকচার তৈরি করতে হবে, হাউস তৈরি করতে অনেক টাকা ব্যয়বহুল খরচ। সেই খরচটা কিন্তু করার মতো সামর্থ্য আপাতত আমার নাই। তো সেই জন্য আমার ওয়াল তো একটা করাই আছে, আচ্ছা বাড়ির সাথে ওয়াল একটা করে আছে। আমি আরেকটা ওয়াল সাপোর্ট দিয়ে এটাতে আমি কয়েকটা হাউস বানাই নিছি। আচ্ছা, আমরা একটু উঠায় যদি দেখাইতেন দর্শকদেরকে একটু। এখানে কি গোবর রাখছেন? এটাতে শুধু গোবর আছে। আচ্ছা। এটাতে এখনো এই যে কিছু দেওয়া হয় নাই। হালকা হালকা যে কি কি পোকা দেখা যায়, ছোট ছোট পোকা, এগুলো কি কোনো না, সমস্যা ওগুলো করে? পোকার কোনো সমস্যা নেই। এ কি হয়ে গেছে নাকি? জি জি, এটা হয়ে গেছে। দেন দেখি কি অবস্থা। কতদিন হয়েছে? এটা আমার 1 মাস হয়ে গেছে। আপনার কেঁচো কোনটা ব্যবহার এটাতে কেঁচো করতেছেন? আছে। কেঁচো আমার ফিলিপাইনের কেঁচো। এটা ফিলিপাইনের কেঁচো। আচ্ছা, এটা কি কেমন? এই যে কেঁচোর মধ্যে পার্থক্য আছে ভাই? কোন কেঁচো দিয়ে ভালো হয়, কোন কেঁচো দিয়ে ভালো হয় না? কেঁচোর মধ্যে পার্থক্য অবশ্যই আছে। তো আমাদের কাছে এটাই বেটার মনে হয়েছে, আমরা এই জন্য আমরা এটাই ব্যবহার করি আর কি। এই কেঁচোটাই আমরা ব্যবহার করি। আচ্ছা, এই কেঁচো দর্শক একটু কাছে এসে দেখুন, এই যে এখানে ডিম কিন্তু আছে, প্রচুর কেঁচোর পরিমাণে ডিম হয়েছে। হ্যাঁ, এই ডিম থেকে। আচ্ছা ভাই, এটা কোনো হিসাব আছে যে কি পরিমাণ, ধরেন এইবার যে কেঁচোগুলো দিলেন সেখান থেকে কি পরিমাণ ডিম পাবেন এবং পরের বার কি পরিমাণ বাড়বে কেঁচো? জি জি, এখানে আপনার প্রতি বছরে একটা কেঁচো থেকে আপনার মনে করেন 4 ডবল হয়ে যাবে আর কি। তার মানে প্রতি বছর 4 গুণ বেশি? 4 গুণ বেশি। একবার কেঁচো কিনলে কি আর কিনতে না, হয়? আর কিনতে হয় না। বাহ, একবার কেঁচো কিনলে আর চমৎকার। কিনতে হয় না। দর্শক দেখুন কি সুন্দর ঝরঝরা, একেবারে চায়ের পাতার মতো সুন্দর সার হয়েছে ভার্মি কম্পোস্ট। ভাই, আমি একটা বিষয় দেখলাম যে ভার্মি কম্পোস্টে খুবই কম পরিমাণে ইনভেস্টমেন্ট। জি। এটা কি সত্যি? হ্যাঁ, অন্যান্য এটা আসলে যদি আমি ইচ্ছা করি যে আমি কম ইনভেস্টমেন্টে করব, সম্ভব। আবার কেউ যদি মনে করে যে না, এটা আর ব্যয়বহুল করে করব, তাও সম্ভব। তাহলে কি পরিমাণ এখন উৎপাদন হচ্ছে আপনার? এখানে আমার এখন বর্তমান রানিং যে স্ট্রাকচার আছে আমার, এখানে উৎপাদন হবে আপনার মোটামুটি পার মান্থলি 6 থেকে 7 টন। 60 টন? জি, 6 থেকে মানে 7 7,000 কেজির মতো? 7,000 কেজির মতো। তাহলে এর পেছনে খরচটা কোথায়? খরচটা হচ্ছে গোবরটা কিনতে হয় আমাকে, লেবার কস্ট আছে, আবার প্যাকেটিং খরচ আছে, পরিবহন খরচ আছে। আচ্ছা, এই ধরেন 6 থেকে 7 টন আপনি কত টাকা দরে বিক্রি করতেছেন? এটা আমি লোকাল বাজারে 15 টাকা করে বিক্রি করি, মানে 15,000 টাকা টন। 15 টাকা করলে 15,000 টাকা টন হলে প্রায় 1,05,000 টাকার মতো আসে। 1,05,000 টাকা হলে এর মধ্যে আপনার খরচটা কত? আমার এর মধ্যে খরচ 50 থেকে 60,000 টাকা। 50 থেকে 60,000। 50 যদি ধরি 1,05,000, প্রায় 59,000 টাকার মতো নাকি? কত? 50 55 60,000 টাকা হয় তাহলে 49,000 টাকা, 39,000 টাকা। 39,000 টাকার মতো আপনার হাতে থাকে। জি। মাশাআল্লাহ, দর্শক বুঝতেই পারছেন কিছুই না, কিন্তু অনেক বেশি পরিশ্রমও নাই। পরিশ্রম কি আছে? কি করতে হয়? আপনার কাজটা কি? এটা মাঝে মাঝে আসে, একটু নাড়াচাড়া করে একটু উল্টা দিতে হয়, এইটুকুই। আর অন্য কোনো কাজ নাই। সাতটা হয়ে গেলে শুধু উঠাই নিতে হয়। ভার্মি কম্পোস্ট করে মোটামুটি আপনি সুখী? জি, আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকেন, ধন্যবাদ। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178 768
2832 নম্বরে, শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দর্শক, দীপ্ত কৃষি টিম এর আগে অনেক প্রতিবেদন আমরা তুলে ধরেছি যে ভার্মি কম্পোস্ট সাধারণত দর্শক, দীপ্ত কৃষি টিম এর আগে আমরা অনেক প্রতিবেদন তুলে ধরেছি যে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার উৎপাদন হয় একটু আলো ছায়া পরিবেশে, উপরে শেড দিয়ে এবং চারি করে বা হাউস করে, এভাবে হচ্ছে ভার্মি কম্পোস্ট উৎপাদন হয়। তবে এক্ষেত্রে আজকের প্রতিবেদনে আমরা একটু ভিন্নতা দেখলাম। আজকে দেখলাম যে খোলা মাঠেও এভাবে অল্প পরিমাণ খরচে শুধুমাত্র ইট দিয়েও কিন্তু ভার্মি কম্পোস্ট উৎপাদন করা হয়, এবং এই ভার্মি কম্পোস্ট বা কেঁচো সারের এত পরিমাণ চাহিদা যে এখানকার কৃষকদের এবং এখানকার অনেক মহিলাদেরও কিন্তু ভাগ্য বদল হয়েছে এই ভার্মি কম্পোস্ট উৎপাদন করে। দর্শক, আরেকটা বিষয়, আপনি ভাবছেন যে অনেক লম্বা সময় অপেক্ষা করতে হয় কিনা এই ভার্মি কম্পোস্ট উৎপাদন করার ক্ষেত্রে। না দর্শক, মাত্র 40 থেকে 45 দিন আপনি যদি গোবর সারে কেঁচো দেন তাহলে কিন্তু এই ভার্মি কম্পোস্ট, মহামূল্যবান ভার্মি কম্পোস্ট, যেটা প্রকৃতির জন্য অনেক বেশি মহামূল্যবান, সেই গোবর সার বা ভার্মি কম্পোস্ট কিন্তু উৎপাদন হবে। আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি দীপ্ত কৃষির পর্ব থেকে। আকিস ফিড নিবেদিত দীপ্ত কৃষি, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো স্পন্সর্ড বাই AR মালিক সিডস।